ভারতবর্ষ যেমন বৈচিত্র্যের লীলাভূমি, তেমনি মহামানবের সাগর তীর। আজ এই ভিডিওতে ভারতবর্ষের এমন এক মহামানবের বিষয়ে আলোচনা করব, যিনি ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে সীমান্ত গান্ধী নামে পরিচিত। অনন্য এক স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফর খান। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। সেদিন ছিল শুক্রবার, 31শে আগস্ট 1934 খ্রিস্টাব্দ। বোলপুরের সকালের পূর্বাকাশে সবেমাত্র রবির উদয় হয়েছে। বোলপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই সাত সকালে যাত্রীদের কৌতূহল হলো, গুরুদেব কি শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু তখন কলিকাতা যাওয়ার কোনো ট্রেন ছিল না। ট্রেন তো সেই কখন চলে গেল। অনুসন্ধানে জানা গেল, গুরুদেব একজন অতিথিকে অভ্যর্থনা করে এগিয়ে নিতে বোলপুর স্টেশনে এসেছেন। সবারই ব্যাপক কৌতূহল, কে সেই মান্যবর অতিথি যার জন্য স্বয়ং গুরুদেব উপস্থিত হয়েছেন রেল স্টেশনে। বেশ কিছুক্ষণ পর বর্ধমানের দিক থেকে একটি ট্রেন এসে বোলপুর স্টেশনে থামল। দেখা গেল রেলগাড়ির তৃতীয় শ্রেণীর এক কামরা থেকে নামছেন দীর্ঘদেহী বলিষ্ঠ এক পাঠান যুবক। তাকে দেখা মাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এগিয়ে গেলেন। 44 বছরের পাঠান যুবক নত হবার চেষ্টা করতেই 73 বছরের গুরুদেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। খান আব্দুল গফর খান যুবক না হলেও এমন কিছু মধ্যবয়স্ক নন, সর্বত্যাগী ফকির। সেদিনের এই মানুষটি একজন সাধারণ নয়, অসাধারণ মানুষ হিসাবে রয়ে গেছেন ইতিহাসের পাতায়। খান আব্দুল গফর খান ওরফে বাচা খান অথবা বাদশাহ খান। আপামর বঙ্গবাসী যাকে চেনে সীমান্ত গান্ধী নামে। 30-এর দশক গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভূতপূর্ব ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, অধুনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খান ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির মুখ। প্রায় 1 লক্ষ পাশতুনদের নিয়ে গড়ে তুলেছিলেন খুদা-ই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী। প্রকৃতভাবে দীর্ঘদেহী পাঠান বা পশতুর যোদ্ধা ও রুক্ষ হিসাবে পরিচিত তিনি বাচা খান মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও হজরত মোহাম্মদের ক্ষমাকে হাতিয়ার করে নিয়েছিলেন ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে। আফগান মানুষকে বাচা খান এক নতুন ভূখণ্ডের স্বপ্ন দেখাচ্ছেন, যেখানে ধর্মের নামে হানাহানি নেই, দরিদ্র নেই, দারিদ্রতা নেই, তবে আছে শুধু শান্তি। তিনিই ছিলেন খান আব্দুল গফর খান এবং তার বাহিনীর নাম ছিল খুদা-ই খিদমতগার। এই মানুষটি শান্তিনিকেতনের কথা প্রথম শুনেছিলেন গান্ধীজির কাছে। শুনেছিলেন কবিগুরু বোলপুরের কাছে একটি গ্রামে গরিব মানুষের উন্নয়নের জন্য একটি সংগঠন ও একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ার থেকে তাই জ্যেষ্ঠ পুত্র আব্দুল গনিকে পাঠিয়েছিলেন শান্তিনিকেতনের লেখাপড়া শিখতে। পুত্রের মাধ্যমে তার সাথে রবীন্দ্রনাথের যোগসূত্র হয়। 1934 সালে হাজারিবাগ কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি বাংলায় আসতে চেয়েছেন। তার আন্তরিক ইচ্ছা কবিগুরুর সাথে একটিবার দেখা করা। প্রথমে তিনি বিহারের পাটনা গিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে। তখন রাজেন্দ্র প্রসাদ একজন স্বাধীনতা সংগ্রামী তথা কংগ্রেস কর্মী ও আইনজীবী। স্বাধীনতার পরবর্তী ভারতের প্রথম রাষ্ট্রপতিও হয়েছেন। পাটনা থেকে রাজেন্দ্র প্রসাদ শান্তিনিকেতনে খবর পাঠালেন, খান আব্দুল গফর খান দেখা করতে চান কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে। তার আগ্রহ শান্তিনিকেতন সম্পর্কেও। সে একান্ত ইচ্ছায় বোলপুর স্টেশন থেকে কবিগুরু তাকে প্রথমে নিয়ে এলেন বিশ্বভারতীর গ্রন্থাগারে। সেখানে সমবেত আশ্রমিক ছাত্রছাত্রী ও অন্যান্যদের সামনে অতিথির পরিচয় করিয়ে বললেন, খান সাহেবের শান্তিনিকেতন সফর আশ্রমবাসীদের জীবনের স্মরণীয় ঘটনা। তিনি যখন কারান্তরালে গিয়েছেন, পুত্রকে এখানে পাঠিয়েছেন লেখাপড়া শেখার জন্য। এতেই প্রমাণ মিলে বিশ্বভারতীর প্রতি তার কতখানি আস্থা ও মমত্ববোধ আছে। তার অনুভূতি আমাদের স্পর্শ করেছে। কর্মব্যস্ততায় গফর খান সে সময় একদিনের বেশি শান্তিনিকেতনে থাকতে পারেননি, কিন্তু এই একদিনেই তিনি শান্তিনিকেতন এবং এর প্রতিটি বিভাগ ঘুরে দেখেছেন নিজের চোখে। পরদিন শান্তিনিকেতন ত্যাগের আগে সকালে
উদয়ন প্রাঙ্গণে গুরুদেব তার সম্বর্ধনার আয়োজন করেন। সেখানে বাংলা হরফে লেখা নিজের ভাষণ উর্দুতে পাঠ করেছেন। थोड़े से अरसे के लिए आप हमारे यहाँ तशरीफ लाइए। নিজের হাতে খসড়া করা সেই ভাষণে কবিগুরু বলেছিলেন, অল্পক্ষণের জন্যে আপনি আমাদের মধ্যে এসেছেন, কিন্তু সেই সৌভাগ্য আমি অল্প মনে করি না। আমার নিবেদন এই যে, আমার এ কথাকে আপনি অত্যুক্তি বলে মনে করবেন না। আপনার দর্শনে আমাদের হৃদয়ের মধ্যে নতুন শক্তি সঞ্চার করেছে। প্রেমের উপদেশ মুখে বলে ফল হয় না। প্রেমের উপদেশ মুখে বলে ফল হয় না। যারা প্রেমিক তাদের সঙ্গই প্রেমের স্পর্শমান। তার স্পর্শে আমাদের অন্তরে যেটুকু ভালোবাসা আছে তার মূল্য অনেক গুণ বেড়ে যায়। অল্পক্ষণের জন্য আপনাকে পেয়েছি, কিন্তু এই ঘটনাকে ক্ষণের মাপ দিয়ে পরিমাপ করা যায় না। যে মহাপুরুষের হৃদয় সকল মানুষের জন্য, সকল দেশেই যাদের দেশ, তারা যে কালকে উপস্থিত মতো অধিকার করেন, তাকে অতিক্রম করেন, তারা সকল কালের। এখানে আপনার ক্ষণিক উপস্থিতি আশ্রমের হৃদয়ে স্থায়ী হয়ে রইল। রবীন্দ্রনাথ ঠাকুর খান আব্দুল গফর খান সম্পর্কে এই কথাগুলি বলেছেন। সম্বর্ধনার উত্তরে গফর খান সেদিন বলেছিলেন, গুরুদেব তাঁকে যে আন্তরিক সম্বর্ধনা জানিয়েছেন তাতে তিনি অভিভূত। এখানে আসার আগে যা তিনি শুনেছেন নিজের চোখে দেখে মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি মহৎ কাজ সম্পন্ন হয়েছে। কবি এখানে যে আদর্শ অনুসরণ করছেন তার ভিত্তিতে ভারত উন্নতির পথ খুঁজে পাবে। ধর্মের অপব্যাখ্যার মধ্য দিয়েই সাম্প্রদায়িক মনোভাবের বিষ বাষ্প ছড়িয়ে পড়ে। এর জন্যই ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণতায় বাধা আসছে। গফর খান সেই দিন শান্তিনিকেতন থেকে চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর একটি পত্রে গান্ধীজিকে তার সম্পর্কে লিখেছেন, এক অকপট সরলতার মানুষ এই গফর খান। তারপর কেটে গেছে অনেক দিন। রবীন্দ্রনাথের প্রয়াণের খবর পেয়ে এই মানুষটি পেশোয়া থেকে কবিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে জানিয়েছেন। তিনি পেশোয়া থেকে 12 আগস্ট 1941 তিনি লিখেছেন, ডিয়ার মিস্টার টেগোর, I am deeply grieved to hear of the sad demise of Gurudev. In him, India has truly lost the greatest philosopher, poet, and nationalist. I heartily condole with in your sad bereavement. May God bless his soul and give strength in your present trial. Sincerely, আব্দুল গফর খান। এই ঘটনার প্রায় 35 বছর পর গফর খান আবার শান্তিনিকেতনে এসেছিলেন। তখন তার বয়স 79 ইয়ার্স। ক্লান্তিময় বার্ধক্য ঝাঁকিয়ে বসেছে শরীরে। স্বাধীন পাকিস্তান সৃষ্টির 17 বছরের মধ্যে 15 বছর কেটেছে তার কারাগারে। তিনি হিন্দু ও বিশ্বাসঘাতক, এই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। অধিকাংশ সময় তার কেটেছে নির্জন কারাগারে, নয়তো নজরবন্দি হিসাবে। 1964 সালে স্বেচ্ছায় নির্বাসন বেছে নিয়েছিলেন খান। আফগানিস্তানের একটি ছোট্ট গ্রাম জালালাবাদে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং মনস্থির করেছিলেন সেখানেই রবীন্দ্রনাথ ও গান্ধীজির জীবন দর্শন সম্বল করে বাকি জীবন কাটিয়ে দেবেন। বছর 5 পর 1969 সালে গান্ধী জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি হিসাবে জয়প্রকাশ নারায়ণ তাকে ভারতে আসার আমন্ত্রণ জানান। তিনি সে অনুরোধ অগ্রাহ্য করতে পারলেন না। ভারতের স্বাধীনতা প্রাপ্তির 22 বছর পর বিপর্যস্ত স্বপ্ন, আদর্শ আর ভাঙা মন নিয়ে তিনি সেই ভারতের মাটিতে পা রেখেছিলেন। নতুন দিল্লিতে নেহেরু কন্যা প্রিয় ইন্দুকে বলেছিলেন তাকে যেন একটিবার শান্তিনিকেতনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতন কেন? মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, কেন জানো? 1934 সালে প্রথম যখন যাই, গুরুদেবের কাছ থেকে স্নেহ ভালোবাসার পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। সেই আগের মতোই 1969 সালের 14 ডিসেম্বর রবিবার 3য় শ্রেণীর একটি কামরায় করে শান্তিনিকেতনের উদ্দেশ্যে পাড়ি দিলেন
খান আব্দুল গফর খান। গফর খান সেই রাত্রি অতিবাহিত করেন ট্রেনের মধ্যে। পরদিন 15 ডিসেম্বর সকাল 8টায় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় তাকে নিয়ে যান প্রাণের শান্তিনিকেতন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় উদয়নের সেই ঘরে, যে ঘরে 35 বছর আগে রবীন্দ্র সান্নিধ্যে কেটেছিল তার একটি সম্পূর্ণ দিন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর অম্রকুঞ্জে। সেখানে তাকে চিরাচরিত ধারায় সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনার প্রত্যুত্তরে খান আব্দুল গফর খান বলেছিলেন, 35 বছর আগে যখন আমি প্রথম এখানে এসেছিলাম, গুরুদেবের যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা আমার অন্তরে আজও বিরাজমান। গফর খান আশ্রমিকদের বিদ্যার্থী ভবন, কলা ভবন, বিচিত্রা প্রভৃতি ঘুরে দেখেন। বিচিত্রায় এসে একটি কাঠ খোদাই মানব মূর্তির সামনে দাঁড়িয়ে তার চোখে জল গড়িয়ে নামে। বারবার চোখ কষলে মূর্তিটির পরখ করতে থাকেন। এই মূর্তি যে গড়েছেন তার পুত্র নন্দলাল বসুর শিষ্য আব্দুল গনি। গফর খান ছেলেকে শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন কবিগুরুর কাছে। আব্দুল গনি গফর খানের ছেলে। পিতা গফর খানের মতোই স্বভাব পেয়েছেন গনি। অল্প কয়েকদিনের মধ্যেই সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন। তাকে আপন করে নিয়েছিলেন নন্দলাল বসু। কলাভবনের আনাচে কানাচে এখনও গনির ভাস্কর্য দেখা যায়। রবীন্দ্র সান্নিধ্য রানীচন্দ্রের লেখাতেও মিলবে গফর খানের পুত্র গনি খানের কথা। তিনি ঘুরলেন শান্তিনিকেতনে। বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য। স্বল্প একটি বক্তৃতাও তিনি দিয়েছিলেন। তিনি ঘুরলেন শান্তিনিকেতনে। বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তাকে এক নজর দেখতে। স্বল্প একটি বক্তৃতাও দিয়েছিলেন। ফেরার পথে বিশ্বভারতীর উপাচার্য কালিদাস ভট্টাচার্যের কাছে সাঁওতালপল্লী দেখবার একান্ত অনুরোধ জানালেন। তাকে নিয়ে যাওয়া হয় হুল ভুবনডাঙ্গায়। সাঁওতালদের সাথে গফর খান মিলিত হন। জানতে চাইলেন, স্বাধীনতার আগে যেমন আপনাদের দিন কেটেছিল, আজ তার কি কোনো পরিবর্তন হয়েছে? স্বাধীনতা কি আপনাদের জীবনের স্বাদ বদলে দিতে পেরেছে? দুভাষীদের মাধ্যমে তিনি যে জবাব পেয়েছিলেন তাতে তার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। হায় গুরুদেব, হায় স্বাধীনতা! বুক ভরা আক্ষেপের মধ্যে সেদিন তার কাছে শুধু এক টুকরো শান্তি ছিল, এই শান্তিনিকেতন পরিক্রমা। এই মে মাসের অন্তিম লগ্ন, যেখানে খান আব্দুল গফর খানের প্রয়াণ দিবস। তার জন্মদিন বা প্রয়াণ দিবস সাড়ম্বরে পালিত হয় না। এই পারেও হয় না, ওই পারেও হয় না, না ভারতে হয় না পাকিস্তানে হয়। অথচ স্বাধীনতা আন্দোলনের দিনগুলিতে ভারতবর্ষের মানুষ তাকে চিনতেন সীমান্ত গান্ধী হিসাবে। তার প্রয়াণের পর সংবাদপত্রের শিরোনাম ছিল, সীমান্ত গান্ধীর প্রয়াত হয়েছেন, যার নিজের কোনো সীমান্ত ছিল না। বস্তুত ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু সীমাহীন গান্ধী, যার মধ্যে একজন হচ্ছেন সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধীর স্বপ্ন ছিল এক দেশ, এক ভারতবর্ষ, শ্রেষ্ঠ ভারতবর্ষ। জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে প্রত্যেকের জন্য একটি দেশ। এমন একটি দেশ যেখানে ধর্ম নয়, দেশপ্রেম, যেখানে মানুষের জীবিকা হবে শ্রেষ্ঠ, মানুষের অধিকার হবে নিকৃষ্টদের দলিয়ে যাওয়ার অধিকার থেকে মুক্তি, সেখানে মানুষের অধিকার হবে শ্রেষ্ঠ অধিকার। মানুষ যেভাবে মানুষের আদর্শে নিজেকে শ্রেষ্ঠত্বে নিয়ে যেতে পারে, সেই পরিবেশ হবে দেশের। দুঃখের ব্যাপার, আব্দুল গফর খান উত্তর পশ্চিম ভারতবর্ষে যিনি গান্ধীবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সে গফর খান স্বাধীনতার পর যখন পাকিস্তান বিভক্ত হয়ে যায় এবং সেই দেশের তিনি নাগরিকত্ব পান, বিভক্ত ভারতবর্ষে স্বাধীনতার স্বাদ তাকে নিতে হয় জেলের মধ্যে। যাই হোক, ভারতবর্ষে এমন মহামানব রয়েছেন বলেই এবং তাদের ইতিহাসে অবদান রয়েছে বলেই ভারতবর্ষ পৃথিবীর একটি শ্রেষ্ঠ ভূখণ্ড, যেখানে প্রতিটা প্রদেশে রয়েছে এমন ব্যক্তি যাদের কোনো সীমান্ত নেই, যারা নিজের সীমান্তের বাইরে গিয়ে
দেশমাতৃর জন্য আত্মোৎসর্গ করেছেন। ধন্য এই ভারতবর্ষ, যেখানে খান আব্দুল গফর খান বা সীমান্ত গান্ধীর মতো ব্যক্তিদের বলিদান পেয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যাতে আবার এক হয়ে ভারত মায়ের জন্য আত্মবলিদান করতে পারি, সেই দিকে এগিয়ে গেলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।